জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়। খারাপ আর ভালো এর ব্যবধান বোঝার ক্ষমতা তখন থাকে না। কিন্তু তাও কিছু মানুষ পারে ধৈর্য ধরে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের অবস্থানকে পরিবর্তন করতে। কিন্তু সেইটাতে ভাগ্যের হাত কতটুকু থাকে সেটাই আজকে আমরা দেখব এই অত্যন্ত জনপ্রিয় সিনেমাটিতে, যেটি প্রত্যেক মুহূর্ত দর্শককে ভাবতে বাধ্য করে। স্বাগতম বন্ধুরা এই মুভি গাই চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। আজ আমরা ব্যাখ্যা করব লাকি ভাস্কর মুভিটা। তো চলুন শুরু করি। তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, যাতে মুভি আর ওয়েব সিরিজের লেটেস্ট এক্সপ্লেনেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মুভির গল্প শুরু হয় 1992 সালের বম্বে থেকে। এখানে আমরা দেখি ভাস্কর কুমারকে, যে জগিং করার সময় আমাদের স্টক মার্কেট সম্পর্কে বলছে। সে বলে টাকা কামানোর অনেক পথ আছে, কিন্তু সবাই দালাল স্ট্রিটকে সেলুট করে। এই কারণেই বম্বেকে ক্যাপিটাল অফ মানি বলা হয়। ভাস্কর যখন এসব কথা বলছিল তখন কিছুক্ষণ পর সিবিআই এর চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষ্মণ রাও আসে। সে ভাস্করকে গ্রেফতার করে তার নিজের ব্যাংকে নিয়ে যায়, যেখানে ভাস্কর আগে কাজ করত। লক্ষ্মণ রাও ভাস্করকে জানান যে তার বিরুদ্ধে বড়সড় জালিয়াতির অভিযোগ আছে। তখন ভাস্কর সিবিআই অফিসারকে তার গল্প বলতে শুরু করে। গল্প চলে যায় 1989 সালে, যখন ভাস্কর মগধা ব্যাংকের একজন কর্মচারী হিসেবে কাজ করত। তার স্যালারি ছিল মাত্র 6,000 টাকা। তবুও ভাস্কর তার কাজ খুব সততার সঙ্গে করত, আর গত 3 বছর ধরে সে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডও পাচ্ছিল। ব্যাংকে এসে ভাস্করের প্রথম কাজ ছিল নারায়ণ স্যারের সঙ্গে গিয়ে ভল্ট থেকে টাকা বের করে আনা। আসলে ভাস্কর ছিল ব্যাংকের একজন ক্যাশিয়ার। সব টাকা তার কাছেই থাকতো। দিন শেষে যা টাকা বাঁচতো সেটা আবার নারায়ণ স্যারের সঙ্গে মিলে ভল্টে রেখে দিত। এর মধ্যেই আমরা ভাস্করের আরেকটা কাজের কথা জানতে পারি। ব্যাংকের সামনে একটা ক্যাফে ছিল। ব্যাংকের কাজ শেষ হলে ভাস্কর ওই ক্যাফেতে যেত। সেখানকার কিছু প্রয়োজনীয় মানুষকে সাহায্য করত, যেমন ব্যাংকের ফর্ম ইত্যাদি পূরণ করা। এর জন্য সে কিছু টাকা পেত। এই কাজ সে তার সেরা বন্ধু সাম্বার সঙ্গে করত। ভাস্করের স্যালারি কম থাকায় সে তার পাড়ার লোকজন থেকে টাকা ধার করেছিল। সব থেকে বেশি টাকা সে পাটেল ভাইয়ের কাছ থেকে নিয়েছিল, যা ছিল 12,000 টাকা। এরপর আমরা ভাস্করের পরিবারের ব্যাপারে জানতে পারি। ভাস্করের বাবা আগে একজন সিএ ছিলেন, তবে একটি ব্যবসার চক্রে তিনি বন্ধুদের দ্বারা প্রতারিত হন। এর কারণে তার শরীর প্যারালাইজড হয়ে যায় এবং তার গলার স্বরও হারিয়ে যায়। আমরা ভাস্করের পরিবারের মধ্যে তার স্ত্রীকেও দেখি। তাদের ভালোবাসার বিয়ে হয়েছিল, আর কলেজ জীবন থেকেই তারা একে অপরকে খুব ভালোবাসতো। তাদের 6 বছরের একটি ছেলে রয়েছে, যার নাম কার্তিক। তবে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। ভাস্কর এবং তার স্ত্রী সুমাতি একসঙ্গে পরিবার চালানোর চেষ্টা করে। ভাস্করের এক বোন এবং এক ভাই আছে যারা কলেজে পড়ে। তাদের কলেজের ফিও ভাস্করই দেয়। এবার সুমাতির পরিবারের প্রসঙ্গে আসি। সুমাতির পরিবার এই বিয়ের পুরোপুরি বিরোধী ছিল এবং এখনো চায় সুমাতি ভাস্করকে ছেড়ে তাদের কাছে ফিরে যায়, কারণ তার ভাই খুব ধনী এবং তার ভালো যত্ন নিতে পারবে। ভাস্করের আর্থিক অবস্থার কারণে সুমাতির পরিবার তাকে সম্মান করত না। এটা সুমাতির খুব খারাপ লাগতো। তবুও ভাস্কর তার স্ত্রী সুমাতি এবং পরিবারের খুব যত্ন নিত। অন্যদিকে পাটিল ভাই প্রায়ই তাদের বাড়িতে আসতো এবং টাকা ফেরত চাইতো, কিন্তু ভাস্করের পক্ষে টাকা ফেরত দেওয়া সম্ভব ছিল না। ভাস্করের স্যালারি এত কম যে সে কিভাবে পাটিল ভাইকে 12,000 টাকা ফেরত দেবে। এদিকে সুমাতি নিজের আচার বানানোর ব্যবসা শুরু করতে চায়, কিন্তু তাদের ইতিমধ্যেই ঋণ চলছে, তাই সেটা সম্ভব হয় না। এরপর ব্যাংকে ভাস্করের সেরা বন্ধু সাম্বার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সাম্বা আর ভাস্কর ক্লাস 10 পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছিল। তবে সাম্বা 10ম শ্রেণীতে ফেল করায় পিয়ন হয়ে যায়, আর ভাস্কর ভালোভাবে পাশ করে ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে চাকরি পায়। ডিউটি শেষ করে ভাস্কর যখন ক্যাফেতে যায় তখন সে বারবার একজন লোককে দেখতে পায় যার নাম অ্যান্থনি। ভাস্কর তাকে বলে, তোমার কাজ সম্ভব না, কারণ অ্যান্থনি 2 লাখ টাকা চাইছিল, কিন্তু তার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না। অ্যান্থনি জানায় যে মালয়েশিয়া থেকে 40টা টিভি এনেছিল, যার মূল্য ছিল 5 লাখ। তার সঙ্গীরা তাকে ঠকিয়েছে, যার ফলে 3 লাখ সে আগেই শোধ করেছে, কিন্তু বাকি 2 লাখ টাকা দিতে হবে। অ্যান্থনি বলেছিল যে যদি কেউ তাকে 2 লাখ ধার দেয় তবে সে ফেরত হিসেবে 30% পর্যন্ত দিতে রাজি, কিন্তু ভাস্কর তাকে বুঝিয়ে দেয় যে এটা সম্ভব নয়। এরপর পরের দিন আমরা দেখি পাটেল ভাই ভাস্করের কাছে আসে। পাটেল ভাই খুবই রেগেছিল এবং টাকা ফেরত চাইছিল। ভাস্করের কাছে টাকা না থাকায় পাটেল ভাই তাকে বাজারের মধ্যে অপমান করে এবং খারাপ কথা বলে। এটা ভাস্করের জন্য খুবই অপমানজনক হয়ে ওঠে। পাটেল ভাই ভাস্করকে বাজারের মধ্যে অপমান করার পাশাপাশি তার শার্টের পকেট ছিঁড়ে দেয় এবং তার স্কুটার নিয়ে চলে যায়। এতে ভাস্করকে দৌড়ে অফিসে যেতে হয়। ব্যাংকে পৌঁছানোর পর সে দেখে যে পোস্টের জন্য তার প্রমোশন হওয়ার কথা ছিল সেই পদে অন্য কাউকে প্রমোশন দেওয়া হয়েছে। ভাস্কর এই বিষয়ে রিজিওনাল ম্যানেজারের সঙ্গে কথা বলে। ম্যানেজার
ম্যানেজার জানান সেই ব্যক্তি তার থেকে বেশি যোগ্য, কিন্তু পরে ভাস্কর জানতে পারে রিজিওনাল ম্যানেজার তাকে শুধু এই কারণেই প্রমোট করেছেন কারণ তারা দুজনেই বাঙালি। এই কথা শুনে ভাস্কর রিজিওনাল ম্যানেজারকে ভালোভাবেই শোনায়, কিন্তু ম্যানেজার পাল্টা ভাস্করকে বলে, আমাকে শেখানোর চেষ্টা করো না, আমি জানি তুমি ব্যাংকের কাজ শেষ করে ক্যাফেতে কি করো। যদি এগুলো জিএম স্যারের কাছে জানিয়ে দিই তবে তোমার চাকরিটাও চলে যাবে। এই কথা শুনে ভাস্কর তার কাছে ক্ষমা চায় এবং চলে যায়। ভাস্কর ভাবতে থাকে, গত 3 বছর ধরে এত সৎভাবে কাজ করার ফল আমি এই পেলাম। এরপর সে টয়লেট থেকে বেরিয়ে তার বন্ধু সাম্বার সঙ্গে দেখা করে। পরে সে ক্যাফেতে যায়, সেখানে সে অ্যান্থনিকে ডেকেছিল। ভাস্কর অ্যান্থনিকে বলে, যদি আমি তোমাকে 2 লাখ দিই তাহলে কতদিনের মধ্যে তুমি আমাকে ফেরত দেবে। অ্যান্থনি জানায় আজ শুক্রবার, আর রবিবারের মধ্যে সে টাকা ফেরত দিতে পারবে, সেই সঙ্গে 20% দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। ভাস্কর এই কথা শুনে অ্যান্থনিকে বলে, তাহলে যাও তোমার মাল বাঁচাও। এরপর সে অ্যান্থনির হাতে 2 লাখ দিয়ে দেয়। অ্যান্থনির জন্য যেটা প্রয়োজন ছিল সেটা যদি ওই দিন না পেত তাহলে আর কোনোদিনও পেত না। তাই সে এবং সাম্বা দুজনেই মাল সংগ্রহ করতে যায়। ভাস্কর তার বাড়ি ফিরে আসে। রাতের দিকে অ্যান্থনি আর সাম্বা ভাস্করের বাড়িতে উপস্থিত হয়। যদিও টাকা ফেরত দেওয়ার কথা ছিল রবিবার, অ্যান্থনি আগেই শুক্রবার রাতে টাকা দিতে হাজির হয়ে যায়। অ্যান্থনি তার অংশ ভাস্করকে দিয়ে বাকি টাকা নিজের কাছে রেখে দেয়। এরপর তারা নিয়মিত একসঙ্গে কাজ করতে শুরু করে। আসলে অ্যান্থনি মালয়েশিয়া থেকে টিভি আনতো না, বরং স্পেয়ার পার্টস আনতো, যেগুলোর প্রকৃত মূল্য ছিল 40,000, তাকে তা মাত্র 10,000-এ পড়তো। এতে তার বিশাল মুনাফা হতো। ভাস্করও তার সঙ্গে এই ব্যবসায় যুক্ত হয়ে যায়। ভাস্কর ব্যাংকের ভল্ট থেকে প্রচুর টাকা বের করত এবং কাজ শেষ হলে সেগুলো আবার ভল্টে রেখে দিত। এর ফলে ভাস্করের কাছে অনেক টাকা জমতে শুরু করে। এতে সুমতির মনে সন্দেহ জাগে। সে জানতে চায় এত টাকা ভাস্কর কোথা থেকে পাচ্ছে। ভাস্কর তাকে বলে সে তার বন্ধুর সঙ্গে আমদানি রপ্তানি ব্যবসা করছে। যদিও এটা পুরোপুরি মিথ্যা নয়, তবে সে আসল তথ্যটা কিছুটা এড়িয়ে যায়। ভাস্করের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে অ্যান্থনি ভাইও উপস্থিত ছিল। সেখানে সে ভাস্করকে জানায় যে তার ছেলে আমেরিকায় থাকে এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছে। অ্যান্থনি চায় আমেরিকায় গিয়ে নিজের জীবনে কোনো আর্থিক চাপ না রাখার জন্য, তাই সে বড়সড় একটা কাজ করে প্রচুর টাকা নিয়ে যেতে চায়। সে জানায় মালয়েশিয়া থেকে 3টি ইম্পোর্টেড গাড়ি আসছে যার মূল্য প্রায় 10 লাখ, কিন্তু যদি সেগুলো বিক্রি করা যায় তাহলে দাম প্রায় 50 লাখ হবে। তবে সমস্যা হলো ভাস্কর এতদিন ব্যাংকের ভল্ট থেকে সর্বোচ্চ 2 লাখ পর্যন্তই বের করত। এত বড় অঙ্কের টাকা বের করাটা এবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভাস্কর এবার 10 লাখ ভল্ট থেকে তোলার পরিকল্পনা করে। তবে নারায়ণ স্যারের উপস্থিতিতে এত বড় অঙ্কের টাকা তোলা কঠিন হতে পারে। নারায়ণ স্যার ভল্টের আশেপাশে ছিলেন এবং কোনোভাবে তাকে ব্যস্ত রাখা যাচ্ছিল না। ভাস্কর এক পরিকল্পনা করে। যখন তারা টাকা ভল্টে ফেরত রাখতে যাচ্ছিল তখন ভাস্কর তার বন্ধু সাম্বাকে বলে নারায়ণ স্যারকে কল করতে এবং কথায় জড়িয়ে রাখে। নারায়ণ স্যার কথায় ব্যস্ত হয়ে পড়লে ভাস্কর টাকা রাখার নাম করে ভল্ট থেকে 10 লাখ বের করে নিজের সুটকেসে রেখে দেয়। টাকা বের করার কাজ সফল হলেও সামনে আরো বড় সমস্যা অপেক্ষা করছিল। যার সঙ্গে তারা গাড়ির ডিল করেছিল সে এখন জেলে, ফলে তাদের কোনো ডিলার ছিল না। ভাস্কর সবাইকে বলে আমাদের হাতে 2 দিন আছে, আজ রাতেই নতুন ডিলার খুঁজতে হবে। অ্যান্থনি পুরো চেষ্টা করে এবং অনেক কার ডিলারের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। রাতে তারা জানতে পারে গোয়ায় এক ডিলার রয়েছে যে এই গাড়িগুলো কিনতে রাজি। প্রথমে তারা 3টি গাড়িতে সরকারি নাম্বার প্লেট লাগায় যাতে পুলিশ তাদের থামাতে না পারে, কিন্তু মাঝপথে পুলিশ তাদের থামায়। তবে ভাস্করের কাছে এর জন্য দারুণ একটি পরিকল্পনা ছিল। সে রাস্তার অনেক ভিখারিকে নেতা বা রাজনৈতিক দলের পোশাক পরিয়ে দেয়। ভাস্কর ভিখারিদের নেতা সাজানোর পর পুলিশকেও বোঝায় যে তাদের সঙ্গে রাজনীতিকরা আছেন এবং তাদের মুখ্যমন্ত্রী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তবুও পুলিশ রাজি হচ্ছিল না। তখন ভাস্কর আরো একটি কৌশল নেয়। সে একজন বার ডান্সারকে নিয়ে আসে এবং বলে সঞ্জয় দত্তের আগামী সিনেমায় এই চরিত্রটি থাকবে আর এই নেতার সঙ্গে তার দৃশ্য রয়েছে। এরা বিশাল মানুষ, আপনাদের এসব বুঝে ব্যবস্থা নেওয়া উচিত, না হলে আপনাদের সাসপেন্ড করা হতে পারে। এই কৌশল শেষ পর্যন্ত কাজে দেয় এবং পুলিশ তাদের ছেড়ে দেয়। ভাস্কর 3টি গাড়ি গোয়ায় বিক্রি করে এবং যা টাকা পায় তার সবার মধ্যে ভাগ করে দেয়। অ্যান্থনি তার বড় কাজ সফলভাবে শেষ করে এবং পরদিনই আমেরিকায় তার ছেলের কাছে চলে যায়। যাওয়ার আগে অ্যান্থনি ভাস্করকে বলে তোমার যখনই কোনো সাহায্যের দরকার হবে আমাকে জানাবে। পরদিন ভাস্কর ভল্টে 10 লাখ টাকা ফেরত রাখতে যায়। সেখানে সে পুলিশের উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ব্যাংকের ভিতরে গিয়ে সে জানতে পারে রিজিওনাল ম্যানেজার এবং এমজিকে ব্যাংকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভাস্করের সমস্যা তখন আরো বাড়ে। সে ভাবছিল কিভাবে সুটকেস থেকে টাকা ভল্টে ফেরত রাখা যায়। সে নারায়ণ স্যারের সঙ্গে টাকা রাখার চেষ্টা করে এবং ভল্ট থেকে টাকা বের করে। তবে সে নারায়ণকে বলে সে 50 লাখ বের করেছে। ঠিক তখন জিএম স্যার সেখানে এসে উপস্থিত হন। তিনি ভাস্করের কাছে জানতে চান সুটকেসে কি আছে। ভাস্কর নিজের কথা ঘুরিয়ে বলতে চেষ্টা করে এবং বলে ওগুলো আমি গ্রামের জন্য নিয়ে যাচ্ছি। ভাস্কর যখন সুটকেস নিয়ে ব্যাংকে ফিরে আসে তখন তাকে সুটকেস খুলতে বলা হয়। নারায়ণ স্যারকে টাকা
ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। নারায়ণ স্যার টাকা গুনে দেখে সব মিলিয়ে ঠিক 50 লাখ আছে, কিন্তু সুটকেসে কোনো টাকা ছিল না। ভাস্কর আসলেই আগেই পুরো সেট আপ করে রেখেছিল। সুটকেস থেকে টাকা বের করে নিজের টেবিলের একটি ট্রেতে সে রেখে দিয়েছিল। নারায়ণ স্যার 40 লাখ গুনে ফেলার পরে পাশে রাখা ট্রেতে আরো 10 লাখ তিনি গুনে নেন। এভাবে ভাস্কর বিপদ থেকে বেঁচে যায়। ভাস্করের কাছে এখন অনেক টাকা ছিল, তবে সে সেই টাকা তার ছোট ভাইকে আমেরিকায় পড়াশোনার জন্য পাঠিয়ে দেয়, কারণ আমেরিকা ইঞ্জিনিয়ারিং শেষ করলে তার ভাই বছরে 20 লাখ টাকা স্যালারি পাওয়ার সম্ভাবনা ছিল। এরপর ভাস্করের জীবন পাল্টাতে থাকে। পরদিন ব্যাংকের ম্যানেজার ভাস্করকে ডেকে জানায় অনেকেই সাসপেন্ড হয়েছে আর তার কাজ এত ভালো যে তাকে প্রমোশন দেওয়া হচ্ছে। ভাস্কর ক্যাশিয়ার থেকে সরাসরি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে উন্নীত হয়। গল্পে মোড় আসে। সিবিআই অফিসার লক্ষ্মণ রাও ভাস্করকে বলেন, তোমার স্যালারি 19,500, অথচ তোমার অ্যাকাউন্টে 100 কোটি এসেছে। একজন সাধারণ ব্যাংক কর্মীর অ্যাকাউন্টে এত টাকা কিভাবে আসতে পারে? তখন ভাস্কর জানায় হর্ষদ মেহরা নামে এক গ্রাহকের অ্যাকাউন্ট সে ম্যানেজ করত। গল্পে নাম পরিবর্তিত হলেও এটি বাস্তবে হর্ষদ মেহতার উপরই ভিত্তি করে তৈরি। ভাস্কর জানতে পারে ব্যাংক শুধুমাত্র কোম্পানিকে লোন দেয় না, অন্য ব্যাংককেও লোন দিতে পারে, তবে এর জন্য বড়সড় ব্রোকারদের ভূমিকা থাকা জরুরি। এখানে মাগদা ব্যাংক কাটারি ব্যাংকে লোন দিতে পারে, কিন্তু ব্রোকার হিসেবে থাকে হর্ষদ মেহরা। লোন প্রসেসের ক্ষেত্রে প্রথমে লোনের পুরো অর্থ হর্ষদ মেহরার অ্যাকাউন্টে যায়, তারপর হর্ষদ সেই অর্থ কাটারি ব্যাংকে পাঠায়। লোন পরিশোধের ক্ষেত্রেও এই একই পদ্ধতি অনুসরণ করা হয়। এই কাজে হর্ষদ মেহরা 0.01% কমিশন নেয়। হর্ষদ মেহরার অ্যাসিস্ট্যান্ট সুরাজ ভাস্করের কাছে নিয়মিতই বিয়ার রিসিট সাইন করাতে আসে। একদিন সুরাজ ভাস্করকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাস্কর তা গ্রহণ করে না। ভাস্করের হাতে হর্ষদ মেহরার ব্যাংক স্টেটমেন্ট আসে, যা দেখে সে চমকে যায়। এতে ভাস্কর দেখতে পায় যে হর্ষদ মেহরার অ্যাকাউন্টটিতে কোটি কোটি টাকার লেনদেন চলছে। ভাস্করের মনে প্রশ্ন জাগে, হর্ষদ এত টাকা নিয়ে আসলে করে কি? ভাস্কর তদন্ত করতে দালাল স্ট্রিটে যায় এবং জানতে পারে যে হর্ষদ মেহরা এই বিশাল অঙ্কের টাকা স্টক মার্কেটে বিনিয়োগ করে। হর্ষদের স্টক মার্কেটের কৌশল এরকম ছিল, যখন কোনো শেয়ারের দাম কমে তখন হর্ষদ তার বিশাল টিমের মাধ্যমে সেই শেয়ারগুলো কিনে নেন, দাম বাড়লে আবার সেগুলো বিক্রি করে দেন। এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি প্রচুর লাভ করেন এবং সেই লাভ দিয়ে কাটারি ব্যাংকের লোন শোধ করেন। ভাস্কর পুরো কৌশলটি বুঝতে পেরে নিশ্চিত হয় যে এটি একটি সুপরিকল্পিত আর্থিক খেলা, যেখানে ব্যাংকিং সিস্টেমের ফাঁকফোকর ব্যবহার করে হর্ষদ মেহরা বিপুল অর্থ উপার্জন করছেন। ভাস্কর হর্ষদ মেহরার সাথে ডিলে আসার পরিকল্পনা করে। ওর ডিল হয়ে যায় আর সুরাজ ওকে বলে, আমরা আপনার খুব যত্ন নেব। তখন ভাস্কর তাকে বলে, আমার দুইটা কন্ডিশন আছে। যেই টাকা আপনি নেবেন তার মধ্যে 1% আমাকেও দিতে হবে, আর যেই শেয়ারগুলো কিনবেন আগে আমাকে জানাতে হবে, আর যখনই বিক্রি করবেন তখন আমাকে বলতে হবে। সুরাজ রাজি হয়ে যায়, আর তারপর থেকেই সুরাজ যেই শেয়ার কিনতো প্রথমে ভাস্করকে জানাতো, যাতে ভাস্করও সেই শেয়ার কিনতে পারে। যখন শেয়ার বিক্রি করার সময় আসতো তখন সুরাজ একদিন আগে ভাস্করকে বলতো, আর ভাস্করও সেগুলো বিক্রি করে বড়লোক হয়ে যেত। এইভাবে ভাস্করের অনেক টাকা জমতে শুরু করে, কিন্তু এই টাকা ব্ল্যাক মানি ছিল, তাই সেটা হোয়াইট করতে হবে। ভাস্কর জানায় যে একদিন সে অ্যান্থনির একজন লোক আর্নবের কথা জানতে পারে। আর্নব তাকে বলে যে যদি তারা এই টাকাটা লটারির লোকদের দিয়ে দেয় তো তারা ভাস্করের নামে লটারি খুলে দেবেন, আর তখন টাকাটা হোয়াইট হয়ে যাবে। পরের দিনই তারা লটারিতে এই টাকা দেয় এবং ভাস্করের নামে 25 লাখ টাকার লটারি আসে, তবে তার হাতে 17 লাখই আসে ট্যাক্স কেটে। যদিও এতটুকু টাকা হোয়াইট হয়ে যাওয়াতে ভাস্করের কাছে এখন অনেক টাকা ছিল। এত টাকা ছিল যে সে পুরো দোকানটা কিনে ফেলতে পারত আর নিজের বোনের বিয়ে খুব ধুমধাম করে করায়। এখন তো সে একেবারে বড়লোক, দামি গাড়ি কিনেছে এবং তার এলাকা বা সমাজে সবথেকে বড় মানুষ হয়ে গেছে। সুমতি যেটা করতে চাইছিল, আচার ব্যবসা সেটাও শুরু করায়। ভাস্করের কাছে অনেক টাকা ছিল, কিন্তু তার মনোভাব একদম বদলে গিয়েছিল। সুমতি এটা খেয়াল করছিল, কারণ সে এখন ঠিক মতন কথা বলতো না, শুধু টাকা ছিল তার কাছে। সুমতি মনে করছিল সে পুরনো ভাস্করকে হারিয়ে ফেলেছে। এখন ভাস্করের মধ্যে এতটা অ্যাটিটিউড চলে এসেছিল যে সে সবার সঙ্গে ভালোভাবে কথা বলতো না। এই কারণে সুমতি আর ভাস্করের মাঝে প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন পর ভাস্করের কাছে কাটারি ব্যাংকের ম্যানেজার আসে, কারণ তার একটি লকারের ব্যাপারে কিছু কথা ছিল। ভাস্কর কাটারি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে এবং জানতে পারে যে হর্ষদ মেহরার কার্যক্রম খুবই সন্দেহজনক। হর্ষদ মেহরা কাটারি ব্যাংক থেকে জাল কাগজ নিয়ে 90 কোটি টাকার লোন নিয়েছে, আর সেই লোনের জন্য কাটারি ব্যাংকের ম্যানেজারের সাইনও জাল করা হয়েছিল। ম্যানেজার জানিয়ে দেয় যে যদি এই ঘটনা ফাঁস হয়ে যায় তাহলে কাটারি ব্যাংক এবং মাগদা ব্যাংকের সবাই জেলে যাবে। এটা জানার পর ম্যানেজার এক হৃৎপিণ্ডে সমস্যা পড়েন এবং মারা যান। ভাস্কর এই পরিস্থিতি দেখে খুবই রেগে যায় এবং সোজা সুরাজকে বলে, তোমরা আমাদের ঠকালে কিভাবে?
তুমি কিভাবে এটা করতে পারলে? ভাস্কর পরিষ্কারভাবে বলে যে, তোমরা যতদিন না টাকা সঠিকভাবে ফেরত দিচ্ছ, আমি কিছুই করব না। এদিকে ভাস্করের ফোনে পুলিশ স্টেশন থেকে কল আসে, যেখানে জানা যায় যে সাম্বা গ্রেপ্তার হয়েছে। সাম্বা বলে যে সে অবৈধ কাজের মধ্যে জড়িয়ে পড়েছিল, যার কারণে অনেক টাকার ক্ষতি হয়েছে এবং এখন সে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন সুমাতির পরিবারেরও অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু ভাস্কর সুমাতির সাহায্য করতে রাজি হয়নি, কারণ সুমাতির পরিবার প্রথমে যখন টাকার প্রয়োজন ছিল তখন তারা সাহায্য করেনি। এই জন্য সুমাতি বলে, যখন ভাস্করের টাকার প্রয়োজন ছিল তখন তোমরা তাকে সাহায্য করনি, তাই এখন ভাস্করেরও উচিত তোমাদের সাহায্য না করার। আচার ব্যবসার আইডিয়াটা ছিল সুমাতির। সুমাতির মা বলেন আচারের ব্যবসার আইডিয়াটা তারই ছিল। এই কথা শুনে সুমাতি অনেক রেগে যায় এবং তার পুরো ব্যবসা ধ্বংস করে ফেলে। সবকিছু ভেঙে চুরে দিয়ে দোকানটাও নষ্ট করে দেয়। তারপর সুমাতি ভাস্করকে বলে, প্রসেসটা সমস্যা নয়, সমস্যা তুমি। তুমি আমার পুরানো ভাস্করকে ফেরত দিয়ে দাও। এরপর অনেক বছর পর ভাস্করের বাবা তাকে বলেন, তোমার ফ্রডের ব্যাপারে আমি সব জানি। আমি সিএ, তাই আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। তোমরা জুয়া খেলো, কিন্তু জুয়া খেলা খারাপ নয়। কখন থামতে হবে এটা সবচেয়ে জানা জরুরি। ভাস্কর তার বাবার কথা ভালোভাবে বুঝতে পারে। তাই যখন সুরাজ পরের দিন বিয়ার সাইন করার জন্য আসে, ভাস্কর সাইন করেনি। পরে ব্যাংকের ম্যানেজার তাকে ফোন করে জানতে চান কেন সাইন করছেন না। তখন ভাস্কর বলে, আমি করব, কিন্তু এখন না। এরপর ভাস্কর সবসময় সুরাজকে এড়িয়ে চলে এবং বিয়ার সাইন করা থেকে বিরত থাকে। সে অনেক কিছু চিন্তা করে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। এদিকে ভাস্কর আরো ভালো মানুষ হয়ে ওঠে। সে পাটেল ভাইয়ের কাছে গিয়ে মাফ চায়, কারণ তার স্কুটার সে ভেঙে দিয়েছিল এবং তার আচরণেও পরিবর্তন আসে। সে একজন ভালো মানুষ হতে শুরু করে। শেষে ভাস্কর নিজের স্ত্রীর কাছে যায় এবং বলে, যতটুকু টাকা আমার কাছে আছে তাও যদি চলে যায় তাতে আমার কিছু যায় আসে না। আমি যত বড়লোকই হই, আমি তোমার কাছে সবসময় পুরানো ভাস্কর হিসেবেই থাকবো। এটা বলে ভাস্কর তার সিদ্ধান্ত জানায়। এরপর ম্যানেজার তাকে ডেকে বলেন, তুমি বিআরে সাইন করছো না কেন? ভাস্কর উত্তর দেয়, এখন থেকে আমি আর সাইন করব না, কারণ পুরানো সেটেলমেন্ট তারা করে নাই, তাই আমি তাদের কাজ চালিয়ে যেতে পারবো না। ম্যানেজার তাকে চাপ দিলে ভাস্কর নিজের পদত্যাগপত্র জমা দিয়ে বলে, আমি আমার ব্যাংকে মায়ের মতো মনে করতাম, কিন্তু এখানে গাদ্দারি করতে পারবো না। এরপর গল্প বর্তমান সময়ের দিকে চলে আসে, যেখানে সিবিআই অফিসার লক্ষ্মণ রাও ভাস্করকে বলেন, মুখ্য বিষয় কখনোই হর্ষদ মেহতার টাকাগুলোর ছিলই না। আসল বিষয় তোমার টাকা, যেগুলো তুমি স্টক মার্কেট এবং অন্যান্য ব্যবসা থেকে আয় করেছো, সেগুলো তোমাকে মাগদা ব্যাংকে ফেরত দিতে হবে। এর মধ্যে জানা যায় সিবিআই ইনভেস্টিগেশন লক্ষ্মণ রাও আসলে মাগদা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে সম্পর্কিত। ব্যাংক ম্যানেজার জানান, কাটারি ব্যাংকের জাল কাগজ এবং সাইন আমাদেরই তৈরি করা। হার্ষদ মেহরার মাধ্যমে যেগুলো স্টক মার্কেটে লাগানো হতো এবং তার বদলে আমরা কিছু কমিশন পেতাম। কিন্তু তুমি তো অনেক বেশি টাকা স্টক মার্কেটে লাগিয়েছো, যার ফলে তোমার 100 কোটি টাকা আয় হয়ে গেছে। এখন তোমাকে 100 কোটি টাকার একটি চেক তৈরি করতে হবে, যা তুমি হর্ষদ মেহরার জন্য তৈরি করবে। ভাস্কর তখন যেটা আয় করেছে সবই দিয়ে ফেলেছিল, কারণ সে চেকে সাইন করেছিল। কিন্তু সে জানতো যদি সে কিছু বলে নিজেই ফেঁসে যাবে। তবে এরপর আমরা দেখি যে ভাস্কর খুব খুশি ছিল। পরের দিন যখন তারা ভাস্করের চেক জমা দিতে ব্যাংকে যায়, তখন জানতে পারে যে ভাস্করের অ্যাকাউন্ট গত 10 দিন ধরে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এবং সব টাকা তুলে নিয়ে গিয়েছে। তাহলে ভাস্কর শেষ পর্যন্ত তার সমস্ত টাকা নিয়ে আমেরিকায় পালিয়ে যায় এবং এটা পরিষ্কার হয়ে যায় যে সে আগে থেকেই পুরো পরিকল্পনা করেছিল। তার বাবা যখন এই ব্যাপারে জানলেন, তিনি বললেন যে খুব তাড়াতাড়ি এই খেলা থেকে বের হয়ে আসতে হবে। ভাস্কর তার বাবাকে এই পুরো ঘটনা সম্পর্কে জানায় এবং তারা বুঝতে পারে যে ভাস্কর আগেই আরবিআইতে মাগদা ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করেছে। ফলস্বরূপ মাগদা ব্যাংকের সমস্ত কর্মকর্তারা জেলে চলে যান এবং সিবিআই এর ইনভেস্টিগেশন অফিসার লক্ষ্মণ রাও জেলে ছিলেন। ব্যাংক কর্মকর্তারা এখন জেলে বসে ভাবছিলেন ভাস্কর কিভাবে এত বুদ্ধি দিয়ে তার টাকা নিয়ে পালিয়ে গেছে এবং আমাদের ফাঁসিও রেখে গেছে। এদিকে আমেরিকাতে ভাস্কর তার বিশাল একটি রেস্টুরেন্ট খুলে তার নতুন জীবন শুরু করে, যেখানে তার কাছে প্রচুর টাকা ছিল এবং সে খুবই শান্তিপূর্ণভাবে জীবন কাটাচ্ছিল। শেষে ভাস্কর আমাদের একটি বার্তা দেয়, আপনি অবশ্যই জুয়া খেলুন, টাকা উপার্জন করুন, কিন্তু একটি কথা মনে রাখবেন, কখন থামতে হবে তা জেনে রাখুন। এভাবেই ভিডিওটি শেষ হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।